চলতি বছরের ডিসেম্বরে বা ২৬-এর মাঝামাঝিতে হবে জাতীয় নির্বাচন। অবাধ ও সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিলেন প্রধান উপদেষ্টা। ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না বিএনপি, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। তারেক রহমানকে খালাসের বিরুদ্ধে আপিল শুনানি কাল। সেভেন সিস্টার্সকে বাঁচাতেই মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ভারত। চট্টগ্রামে সার্জিস জুলাই ঘোষণাপত্রের দাবিতে ৬ দিনের কর্মসূচি। ক্ষমতায় গেলে দখলদার ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়বে জামায়াত। দল ছাড়তে ছাত্র প্রতিনিধিদের সরকার ছাড়ার আহ্বান সাইফুল হকের। ৪৩ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক বলেছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। সংসার খরচে বাড়তি চাপে হতাশ ভোক্তারা। গেল বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ ছুড়েছে ৮,০০০-এর বেশি। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন, আহতের সংখ্যা ছাড়িয়েছে ১২,০০০। এবং টিউলিপকে ফ্ল্যাট উপহার দিয়েছিলেন এক আবাসন ব্যবসায়ী। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন, যুক্তরাজ্যের ভূমি অফিসের তথ্য। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন AKSTMT সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। দেশের মানুষ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচনের দিন তারিখ নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২৬-এর মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে বলে জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এইসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে প্রধান উপদেষ্টা রূপা হককে বলেন, গেল ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে আশ্বস্ত করে ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষ আবার তাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। এ সময় আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন রূপা হক। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফরকে সিদ্দিকীর নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। কোন ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে বিএনপি মাথা নত করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঠাকুরগাঁয়ে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা জানান। এ সময় দেশকে দুর্নীতিমুক্ত করতে চাইলে গণতন্ত্র রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার ডেস্ক রিপোর্ট। শনিবার বাগেরহাটের মোরেলগঞ্জে আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করে বিএনপি। বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পতন হয়েছে ১.৫ দশকের স্বৈরাচারী শাসকের। দেশ গড়তে নতুন প্রজন্মের পড়ালেখায় জোর দেন তিনি। সেই ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে। তারা অকাতরে গুলি করে ছাত্র জনতার জীবন নিয়েছে। এমনকি পৃথিবীর ইতিহাসে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে এই স্বল্পতম সময়ের ভেতরে এত মানুষ তাদের বুকে রক্ত ঝরেছে, পৃথিবীর ইতিহাসে এর অনেক বেশি উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। এদিন ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতি মুক্ত করতে চাইলে, আমরা গণতন্ত্রকে এখানে রক্ষা করতে চাইলে, আমরা মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে চাইলে, আমরা এখানে সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো। এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের এগোতে হবে। ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল, দেশের রাজনীতিকে ধ্বংস করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল, অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। এবং কিছুদিন আগে তোমরা জানো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্রকে হত্যা করেছে, ছাত্রীকে হত্যা করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তারা জোর করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তারা দেশের সবকিছুকে ধ্বংস করে দেয়। মির্জা ফখরুল আরো বলেন, ছাত্রদের সঙ্গে একটি কথা বলতে চাই যে সবার আগে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সেই সঙ্গে দেশের যে রাজনৈতিক অবস্থা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে শীতার্ত দরিদ্র পরিবার সহ বিভিন্ন ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে কম্বল বিতরণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ।
নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকাল জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি হবে। মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি বলে আবেদনে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে থাকা 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করে। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় আবেদনের প্রেক্ষিতে মামলা 4টি বাতিল করে দেন হাইকোর্ট। বাংলাদেশের মানুষের জন্য নয়, 7 সিস্টার্সকে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার চট্টগ্রামে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। সহকর্মী AKM নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক গোলটেবিল আলোচনা। ইসলামী আন্দোলন আয়োজিত এই আলোচনায় অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য নয়, 7 সিস্টার্সকে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল। যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজের 7 সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে বলেও মন্তব্য করেন সার্জিস। তিনি বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারত দীর্ঘদিন এদেশের উপর ক্ষমতা প্রয়োগ করেছে। এই আধিপত্যবাদকে ভাঙতে হবে জানিয়ে 71-এর আগে ও পরে ভারতের আধিপত্যবাদ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। বিগত 16 বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। তাদের কাছে দেশ, দেশের মানুষ, দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল। যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। এ সময় আইনজীবী আলিফ হত্যাকাণ্ড প্রসঙ্গে সার্জিস বলেন, এই হত্যাকাণ্ড স্বৈরাচারের পরিকল্পিত ছিল। চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে 6 দিনের গণসংযোগ কর্মসূচি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান 2 সংগঠনের নেতারা। এ সময় সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার নিজেরাই জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিলে সে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। পরে সেদিন মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর সরকারকে ঘোষণাপত্র প্রকাশে 15 জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দেয় তারা। এ নিয়ে শনিবার সকালে যৌথ সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত জনসংযোগ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, 4 দিন পার হলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং
বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। অন্যদিকে দাবি আদায়ে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। জুলাই ঘোষণাপত্র নিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কি, তারা কি দেখতে চায় তা জানতেই মানুষের কাছে ছুটে যাবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার কুষ্টিয়া জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন। উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করে আওয়ামী লীগ দেশকে ফোকলা বাড়িয়েছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দেড় যুগ পর কুষ্টিয়ায় জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে ঢল নামে নেতাকর্মীদের। সম্মেলন শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সম্মেলনস্থল। প্রকাশ্যে এমন সভায় যোগ দিয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামের চিন্তা চেতনা এদেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, জুলুম নির্যাতন থেকে মুক্তি পায়। লক্ষ জনতার উপস্থিতি প্রমাণ করেছে জামাতের নেতৃত্বের প্রতি জনগণ আস্থাশীল। আমরা জনগণের এই আস্থাকে বুকে ধারণ করে আগামী দিনে একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছি। শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বেলা 11:30টার দিকে সম্মেলন মঞ্চে ওঠেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করে ফোকলা বানিয়েছে দেশকে। তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে আসছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন, আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাত ঢুকছে সেখানেই টাকার খনি। এই টাকা এরা পেল কোথায়? আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র। এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। স্বাধীনতার পর থেকে গেল 5 আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে তারা মানুষের অধিকার নিশ্চিত করতে পারেনি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। জামাত ক্ষমতায় গেলে লুটপাট ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন জামাত আমির। এমন একটা দেশ আপনারা চান যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে ঘুষখোর থাকবে না, যেই সমাজে দখল বাণিজ্য চলবে না, যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যেই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে আপনারা চান? সেই মানবিক বাংলাদেশ চান? তো চাই বললে এটা হয়ে যাবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। কর্মী সম্মেলনে কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে দলের ঢাকা অঞ্চলের কাউন্সিলে এ কথা বলেন তিনি। সরকারি ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দল তৈরি হলে তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন উঠবে বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল হক বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা ভুল সিদ্ধান্ত। এ সময় রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান সাইফুল হক। এখন দেখছি যে কে কত দেশপ্রেমী, সেই দেশপ্রেমীকে প্রমাণ দেবার জন্য এক ধরনের প্রতিযোগিতা চলছে। আপনারা কে কত দেশপ্রেমী, এটা তো মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত 53-54 বছরে বাংলাদেশের মানুষ তার সাক্ষী। সুতরাং আপনাদের দেশপ্রেমের সার্টিফিকেট, নিজের সার্টিফিকেটটা নিজে দিয়েন না, দেশের মানুষকে আপনাদের সম্পর্কে সার্টিফিকেট দিতে সুযোগ দেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে হেট থ্রু কর্মসূচি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এতে শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করে বিক্ষুব্ধ জনতাও। এই সময় নিষিদ্ধ সংগঠনটি যাতে আর কার্যক্রম চালাতে না পারে তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
আলিমুজ্জামান সাফওয়ানকে নিয়ে এম এ আজিমের রিপোর্ট। ছাত্র জনতার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ আয়োজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে। জুলাই বিপ্লবে ছাত্র হত্যা নিপীড়নে জড়িত সংগঠনটির নেতাদের ছবিতে জুতো নিক্ষেপ করে ঘৃণার প্রকাশ করে ছাত্র জনতা। বিশ্ববিদ্যালয়ের হলে সিট বাণিজ্য, হামলা, নৈরাজ্যের প্রতিবাদ ও ক্ষোভের প্রকাশ করতেই এ কর্মসূচি বলে জানান শিক্ষার্থীরা। এই সন্ত্রাসীদের গায়ে মুখে শুধু জুতা মারিনি আমরা, এর মাধ্যমে আধিপত্যবাদ, গণরুম, মুজিববাদ সহ সকল ধরনের মুজিববাদ ও ফ্যাসিবাদের টার্মে আমরা আগুন ধরিয়ে কবর রচনা করেছি আজকের। একই সঙ্গে জুলাই আগস্ট বিপ্লবে আহতদের চিকিৎসা নিশ্চিত এবং শহীদদের মর্যাদা রক্ষার দাবিও তোলেন তারা। আমরা অতি দ্রুত জুলাই অভ্যুত্থানে আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে এবং শহীদ পরিবারকে তাদের যেই ন্যায্য ক্ষতিপূরণ যে বিচার দাবি করছে সেই বিচার অতি দ্রুত নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। ছাত্রলীগ নেতা ছাড়াও শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি পুড়িয়েও প্রতিবাদ জানায় ছাত্র জনতা। এর আগে শেখ মুজিবের গ্রাফিতিতেও রং ও জুতো নিক্ষেপ করে শিক্ষার্থীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ৪৩টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। ভোক্তারা জানান, অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত জনজীবনে সৃষ্টি করবে বাড়তি চাপ। জানাতুল বহরার প্রতিবেদন। স্বাদ ও সাধ্যের মধ্যে পরিবার প্রিয়জন দিনের সময় কাটানোর অন্যতম জায়গা রেস্তোরাঁ। এখন যে ফুচকাটি খাচ্ছি তার বর্তমান মূল্য ২১০ টাকা। ১৫% ভ্যাট বৃদ্ধি পেলে যার মূল্য হবে ২৪১ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই যুগে যা ভোক্তাদের জন্য মরার উপর খাড়ার ঘা। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মাঝপথে এসে হঠাৎ ভ্যাট, সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে তৈরি পোশাক, এসি রেস্তোরাঁ, মিষ্টি, নন এসি হোটেল সহ ৪৩ ধরনের পণ্য সেবায় ভ্যাট বেড়ে ১৫% হতে পারে, যা অযৌক্তিক হিসেবেই দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন, স্বয়ংক্রিয় কর ব্যবস্থাপনা চালু না করে সরকারের এমন উদ্যোগ বৈষম্য এবং ভোগান্তি বাড়াবে। ব্যবসায়ীদের ব্যবসার যে দৈন্য পরিস্থিতি, সেই বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে ভ্যাট বৃদ্ধির এই উদ্যোগটি যথাযথ হয়নি। মূল্যস্ফীতির বাজারে ক্রেতা সংকটে থাকা অধিকাংশ ব্যবসায়ীরা লোকসান গুনছেন বিগত সরকারের আমল থেকেই। ভ্যাট বাড়লে ক্রেতার অভাব আরও বাড়বে বলে মনে করছেন তারা। ১৫,০০০ টাকার শাড়ি সেক্ষেত্রে অনেক বেশি হবে, তো ১৫% ব্যাট কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য না। ক্রেতা শূন্য হলে থাকবে না বিক্রি, আর বিক্রি না হলে ভ্যাট দেওয়ার উৎসাহ উল্টো কমতে শুরু করবে বিক্রেতাদের মাঝে। মূল্যস্ফীতির কারণে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু, তো সেই জায়গায় আবার একটা ১৫% একটা মরার উপর খাড়ার ঘা যদি এসে পড়ে, তখন আসলে পুরো ব্যাপারটাই একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের আসলে করের আওতাটা বাড়ানো দরকার। বাজার ঘুরে নিম্নমূল্যের পণ্য খোঁজা ক্রেতারা ভ্যাট বৃদ্ধির পণ্য থেকে মুখ ফিরিয়ে নেবে। আরও কিছু পণ্য সাধারণ ক্রেতার কাছে কেনা হবে দুঃসাধ্যকর বিষয়। পোশাক হোক, খাবার হোক, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়, সেটা অবশ্যই জনগণের জন্য, সর্বোপরি সকল স্তরের মানুষের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলবে। মানে হোটেল এবং রেস্টুরেন্টের সাথে ট্যুরিজমটা জড়িত, এই খাতটা বাংলাদেশে মাত্র গ্রো করতেছে, তো এই ক্ষেত্রে এটার গ্রোথটা বাধাগ্রস্ত হবে। আমরা এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম সেটার চাপে আছে, এর মধ্যে যদি আবার নতুন করে ভ্যাট ট্যাক্স ইম্পোজ করা হয়, ডেফিনেটলি এটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। 15% ট্যাক্স ইম্পোজ করতেছেন, কিন্তু যদি ট্যাক্স দেওয়ার লোক না থাকে, বাণিজ্য না থাকে, তাহলে তো ট্যাক্স পাওয়া যাবে না। জনজীবনের কথা চিন্তা না করে শুধু সংস্থাটির শর্ত পূরণের জন্য ভ্যাট বাড়ানো হবে ভোক্তার জন্য বাড়তি বোঝা, বলছেন বিশ্লেষকেরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। বাজার স্বাভাবিক রাখতে আগামী 12 জানুয়ারি থেকে রাজধানীর 20টি পয়েন্টে ন্যায্য মূল্যে ডিম ও মুরগি বিক্রি করবে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংগঠনটির নেতারা। এ সময় খামারিরা বলেন, রমজান উপলক্ষে প্রান্তিক খামারিরা সরকারকে সহযোগিতা করবে। রোজায় ডিম ও মুরগির দাম সহনীয় থাকবে। পর্যায়ক্রমে রাজধানীর 100টি পয়েন্টে ডিম মুরগির বিক্রির পরিকল্পনাও জানায়
পোল্ট্রি অ্যাসোসিয়েশন। এই সময় ডিম মুরগির বাজারে স্বস্তি আনতে পোল্ট্রি বোর্ড গঠন সহ 10 দফা দাবিও তুলে ধরে সংগঠনটি। গেল বছর সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় প্রাণ গেছে ৯,২৩৭ জনের, আহত হয়েছেন ১৩,১৯০ জন। শনিবার সকালে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন সহ ১৩টি সুপারিশ দেয় সংগঠনটি। মাহির সাজিদের প্রতিবেদন। ২০২৪ সালের সড়ক দুর্ঘটনার চিত্র শনিবার তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সরকার আমলে নেওয়া প্রয়োজন। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, ২৪-এ সড়কে ঘটে ৬,৩৫৯টি দুর্ঘটনা। এ সময় দুর্ঘটনায় প্রাণ গেছে ৮,৫৪৩ জনের, সে সঙ্গে আহত হন ১২,৬০৮ জন। এর মধ্যে রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত আর আহত হন ৩১৫ জন। নৌপথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, আহত ২৬৭ জন এবং নিখোঁজ তালিকায় ১৫৫ জন। এছাড়া ২,৩29টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২,৫৭০ জন, যেখানে আহতের সংখ্যা ৩,১৫১ জন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা সহ বিভিন্ন হাসপাতালে দেখে আমরা মাত্র 7টি হাসপাতালে সড়ক দুর্ঘটনায় ইমার্জেন্সিতে জরুরি বিভাগে ভর্তি রোগীর সংখ্যা পেয়েছে ৫৩,০০০। আর বিআরটি এর ওই বছর বিআরটি এর হিসাবে দেখা গেছে সড়ক দুর্ঘটনায় আহত মাত্র ৭,০০০। যে প্রতিষ্ঠানগুলো সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের দায়িত্বরত, তারা যখন দায়িত্ব অবহেলা করেন, তারা যখন দায়িত্ব পালনে গাফেলতি করেন, তখন কিন্তু এই ধরনের ঘটনা বৃদ্ধিতে আরো উৎসাহিত হয় বলে আমরা মনে করি। যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব আরও বলেন, সরকার বদল হলেও পরিবহনের কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। এ সময় দুর্ঘটনা কমাতে দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন সহ ১৩টি সুপারিশ দেয় সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা এই সংগঠনটি। ইরাক, আফগানিস্তানে ভয়াবহ যুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছে, অথবা চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলায় ভয়াবহ যুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছে, আমাদের সড়কে প্রাণহানি তার কাছাকাছি। সড়কে দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং সহ মোট ২২টি কারণ তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মাহির সাজিদ মালিক, দেশ টিভি, ঢাকা। যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। আর এসব নথির ভিত্তিতে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। রায়হান কবির শুভ্রের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিব নামের এক আবাসন ব্যবসায়ী। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকায়। ২০০৪ সালে তাকে দেওয়া ফ্ল্যাটটি ২০০১ সালে ১,৯৫,০০০ পাউন্ড দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি। তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গেল আগস্টে ৬,৫০,০০০ পাউন্ডে বিক্রি করা হয়। চলতি শতকের শুরুর দিকে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ সিদ্দিক। এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনরা ছিলেন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে দুটি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়।
বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন এক ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে বলেন, আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা। তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি সম্পদ টিউলিপকে দিয়েছিলেন তিনি। বর্তমানে দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন 70 বছর বয়সী আব্দুল মোতালিফ। তার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। যদিও ফ্ল্যাট কেনার বিষয়ে স্বীকার করলেও টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেন টিউলিপের মুখপাত্র। টিউলিপকে বিনামূল্যে এই ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময় সামনে এলো যখন 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহেনা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।